নারায়ণ স্বরূপ নিগম যে এখনো আপনার হেলথ সেক্রেটারি হয়ে আছে, তাকেও সাসপেন্ড করা হোক। হাজিরা দেওয়ার পর ও কোথায় হাজিরা দিল? ওটা আসল জিনিস, যে হাজিরাটা হয়ে যাওয়ার পরও কোথায় হাজির হলো। ও কিন্তু সোজা ভাইপোর বাড়িতে চলে গেল। ভাইপোর বাড়িতে কেন গেল? কারণ ভাইপোকে ডেকে পাঠিয়েছে, এই কি বললি আমায় বল, কি জিজ্ঞাসা করলো আমাকে বল, আমার নাম বলিসনি তো, পিসির নাম বলিসনি তো। মনিটর করেছে তো। সেদিন রাত্রিবেলা ঘটনা ঘটার পর রাত 2টো না 4টে অবধি তো তিনি মনিটরিং করেছেন, যে লাশটা বার হলো কিনা, লাশটা পোড়ানো হলো কিনা। তারপর নান্টু ঘোষ, ওই সোমনাথ না কি নাম আছে ওখানকার কাউন্সিলরটা ছিল, তাকে বলেছে ওয়েল ডান মাই বয়। তারপর সেই মাই ওয়েল ডান যে বলেছে এখানে, সে আবার তার দিদিকে ফোন করেছে, সেখান থেকে দিদি হয়তো তাকে বলেছে ওয়েল ডান ব্রাদার। এই অবধি তো পুরোটাই উনি নিজেই একদম মনিটরিং করেছেন, এটা কোনো অস্বীকার করার জায়গা নেই। তদন্তে মনিটরিং করলে বাথরুমটা ভাঙতে পারতো না। তদন্তে মনিটরিং করলে ওই কি বিরূপাক্ষকে, হ্যাঁ, আপনার ফরেন্সিক এক্সপার্ট বলে পুলিশ চালাতে পারত। সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার প্রার্থী হলে বিজেপির খুব একটা ভালো হবে। দেখুন, রাজসাক্ষী হবে কি হবে আমি বলতে পারবো না, কিন্তু অসুর নিধন হবেই। অসুর নিধনে কখন অসুর নিধন হয়েছিল? আগে স্বর্গে অসুর নিধন কখন হয়েছিল? যখন দেবতারা অতৃষ্ট হয়ে গিয়েছিল। তারপর সব দেবতাদের সম্মিলিত শক্তির ফলে দেবী দুর্গার সৃষ্টি হয় এবং সেই দুর্গার হাত দিয়েই অসুর নিধন হয়। এক্ষেত্রেও হবে, একটু সময় দিন। অনেক তাবিজ কবচ পড়ে আছে, হ্যাঁ, তাই হয়তো এখন একটু সময় লাগছে। আবার আমাদের বিচার ব্যবস্থা একটু অন্যরকম। আমাদের তো চোর ধরা পড়লেই হাত কেটে দাও, মাথা কেটে দাও, সেরকম ব্যবস্থা না। আমার দেশের বিচার ব্যবস্থা কাশবকেও বহুদিন বিরিয়ানি খাইয়েছে, হ্যাঁ, ধনঞ্জয়কে ফাঁসি দিতে 12-14 বছর লাগিয়ে দিয়েছে। তো আমার দেশের বিচার ব্যবস্থা এদিকে নজর দেয় যে 4টে দুষ্কৃতী যদি পার পেয়ে যায়, যাক, একজন নিরপরাধীর যেন শাস্তি না হয়। ফলে আমাদের বিচার ব্যবস্থা অনেক স্তরে বিভক্ত। জামিন পেয়ে তারপর এসছে, কিন্তু ওর বিরুদ্ধে তো অনেক মামলা, কটা মামলার জামিন করবে? যাবে, জেলের ভাত খেতেই হবে। এখন পুজোর আগে খাবে না পরে খাবে, এইটা যদি প্রশ্ন করো তাহলে আমার জানা নেই। সুমিত রায়ের যে হাজিরা, এটা কি অভিষেক বন্দ্যোপাধ্যায়ের এই তদন্তে বড়? তুমি সুমিত রায়ের হাজিরার কথা ভেবো না, ওটা তো কোর্ট ওকে গালি দিয়েছে যে তদন্তে সহযোগিতা করতে হবে। তুমি দেখো, ওই হাজিরা দেওয়ার পর ও কোথায় হাজিরা দিল। ওটা আসল জিনিস, যে হাজিরাটা হয়ে যাওয়ার পরও কোথায় হাজির হলো। ও কিন্তু সোজা ভাইপোর বাড়িতে চলে গেল। ভাইপোর বাড়িতে কেন গেল? কারণ ভাইপোকে ডেকে পাঠিয়েছে, এই কি বললি আমায় বল, কি জিজ্ঞাসা করলো আমাকে বল, আমার নাম বলিসনি তো, পিসির নাম বলিসনি তো। এই যে জায়গাগুলো আসলে এই সুমিত রায়ের হাতেই তো। সুমিত রায় হচ্ছে কি অভিষেকের প্রাণ ভোমরা। সুমিত রায়কে বধ করে দাও, দেখবে অভিষেক এমনি মারা গেছে রাজনৈতিকভাবে। তো এইটাই হচ্ছে ব্যাপার। ও যে গাড়িটা চলে সেটা তৃণমূল যুব কংগ্রেসের নামের গাড়ি, ভাবা যায়? ও তো পার্টির কেউ নয়,
তাহলে ও তৃণমূল যুব কংগ্রেসের গাড়ি চড়বে কেন? ওদের পার্টির ব্যাপার, আমার কিছু যায় আসে না। কিন্তু এই প্রশ্নটা তো অস্বাভাবিক নয়। হ্যাঁ, আসলে কর্পোরেটাইজেশন করতে গিয়ে চোরেদের অর্গানাইজেশন বানিয়ে ফেললো। সজলদা, কলকাতা হাইকোর্টে ধাক্কা খাবার পরে এবারে সুপ্রিম কোর্টে দ্বারস্থ অভিষেক বন্দ্যোপাধ্যায় বলছেন চোখের চিকিৎসা করাতে বিদেশ যাবেন। এত নাছোড়বান্দা কেন তিনি? আমি জানি না, এখন উনি নাছোড়বান্দা আমি কি করে বলবো, কিন্তু এই বান্দা যে পালালে, একবার চিকিৎসা করতে চোখ দেখাতে গেলে তারপর যে আর চোখের বাইরে চলে যাবে আমাদের, এটা কিন্তু আমরা ধরে ফেলেছি। হ্যাঁ, তাই হিদ মাজারে না রাখলেও জেলের মাজারে রাখবো, ছেড়ে দেব না। এটা কোর্টও বুঝতে পেরেছে। কোর্টও বুঝতে পেরে, আচ্ছা তুমি একটা কথা বলো, ধরো তোমার একটা খুব, তোমার পরিবারের কারণ আত্মীয় পরিজন পরিচিত কোনো লোকের একটা খুব ভয়ঙ্কর ক্রিটিক্যাল অসুখ করেছে, তো সেই ক্রিটিক্যাল অসুখ যদি তুমি এখন দক্ষিণ ভারতে না যেতে পারো, তুমি যদি দিল্লি এইমসে না যেতে পারো, তাহলে কি তুমি এখানে চিকিৎসা করাবে না? কিন্তু আমার প্রশ্ন হচ্ছে, ও এখানে কোথাও চোখের চিকিৎসাই করায় না। আবার আমার দ্বিতীয় প্রশ্ন হচ্ছে, যে ডাক্তারটা এত বছর ধরেও চোখ সারাতে পারলো না, তার কাছে যাওয়ার আবার কি দরকার আছে? আমার তৃতীয় প্রশ্ন হচ্ছে, ওর তো একটা বড় প্লেন আছে, সেই প্লেনটা তো পাঠিয়ে দিতে পারে, ডাক্তারকে তুলে নিয়ে আয়, যন্ত্রপাতি শুদ্ধ, এ যে এখানে চিকিৎসা করা, ওকেই যে যেতে হবে, এটাই বা কেন? অতএব এটা সুপ্রিম কোর্টও বোঝে, আপনিও বোঝেন, এটা চোখের ব্যথা নয়, ব্যথা বুকে। হ্যাঁ, কিন্তু এই মাল একবার গেলে আর আসিবে না। আজকে 9th আগস্ট, অভয়ার মৃত্যুর 2 বছর কেটে গেল। আপনি নিজে প্রথম পৌঁছেছিলেন আরজি করে সেদিনকে, আর 2 বছর আগের দিনটা আমরা সাক্ষী ছিলাম প্রত্যেকেই। স্বাস্থ্যমন্ত্রী, নয়া স্বাস্থ্যমন্ত্রী, তিনি বার একটু আগেই হবে, মোটামুটি এরম সময়ই আমরা পৌঁছেছিলাম। হ্যাঁ, এরম সময় বসে পড়েছি ওখানে। 2 বছর দেখতে দেখতে কেটে গেল, কিন্তু সত্যি কথাই অনেক কিছু হলো, কিন্তু অভয়া বিচার পাইনি, এই অসত্যকে তো অস্বীকার করা যাবে না। আর এই বিচার না পাওয়ার জন্য মমতা ব্যানার্জিরও ভূমিকা যতটা আছে, সিবিআই এরও ব্যর্থতা আছে, এই সত্যিকে অস্বীকার করার কোনো জায়গা নেই আমার কাছে। এই সত্যিকে আমি অস্বীকার করবও না কোনোদিন, আমায় কেউ অস্বীকার করতেও বলেনি আমার দল। কারণ মমতা ব্যানার্জির সরকার, তৎকালীন সরকার দায়িত্ব নিয়েছিল প্রমাণ লোপাট করার, কাজটা কঠিন ছিল, সেই জন্যই তো সিবিআই এ ভরসা। কিন্তু দুর্ভাগ্যবশত সিবিআইও সেই জায়গাটায় ব্যর্থ। আমরা আশাবাদী, শুভেন্দুবাবু মুখ্যমন্ত্রী হয়েই প্রথম দিকেই, একদম প্রথম দফাতেই এই ফাইল আবার খুলেছেন। আমরা খুবই খুশি, আমরা খুবই আনন্দিত। অন্তত 3 জন আইপিএস যারা এর পেছনে যুক্ত ছিলেন তারা সাসপেন্ড হয়ে আছেন। আমরা চাই নারায়ণ স্বরূপ নিগম, যে এখনো আপনার হেলথ সেক্রেটারি হয়ে আছে, তাকেও সাসপেন্ড করা হোক। আমরা এটা বুঝি যে এত আইএস এত আইপিএস সব তো আর চেঞ্জ করে ফেলা যাবে না, সবাইকে তো নতুন আইএস আনা যাবে না, নতুন আইপিএস পাবে কোথায়? কিন্তু এই একদম যেগুলো টেন্টেড, আজকালকার ভাষায় দাগি, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া উচিত। নারায়ণ স্বরূপ নিগম ও তার মধ্যে অন্যতম। এই স্বাস্থ্যমন্ত্রী বলেছেন অভয়ার তদন্ত এবার থেকে স্বাস্থ্য দপ্তরের আওতায় আনা হবে। অন্যদিকে প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু বলেছিলেন তিনি মনিটর করেছেন ঘটনাটা। তাহলে কি সিবিআই এর উচিত ছিল? মনিটর করেছে তো, সেদিন রাত্রিবেলা ঘটনা ঘটার পর রাত 2টো না 4টে অবধি তো তিনি মনিটরিং করেছেন, যে লাশটা বার হলো কিনা, লাশটা পোড়ানো হলো কিনা। তারপর নান্টু ঘোষ, ওই সোমনাথ না কি নাম আছে ওখানকার কাউন্সিলরটা ছিল, তাকে বলেছে ওয়েল ডান মাই বয়। তারপর সেই মাই ওয়েল ডান যে বলেছে এখানে, সে আবার তার দিদিকে ফোন করেছে, সেখান থেকে দিদি হয়তো তাকে বলেছে ওয়েল ডান ব্রাদার। এই অবধি তো পুরোটাই উনি নিজেই একদম মনিটরিং করেছেন, এ তো কোনো অস্বীকার করার জায়গা নেই। তদন্তে মনিটরিং করলে বাথরুমটা ভাঙতে পারতো না, তদন্তে মনিটরিং করলে ওই কি বিরূপাক্ষকে, আপনার ফরেন্সিক এক্সপার্ট বলে পুলিশ চালাতে পারতো না। আবেশ ব্যানার্জির নাম উঠেছে, আবেশ ব্যানার্জিকেও কি জিজ্ঞাসাবাদ করা উচিত, ইনক্লুডিং মমতা ব্যানার্জি? আমি ব্যাপারটা জানি না, আমিও বাজারে হাওয়ায় শুনছি, শুনে সন্দেহ গাঢ় হচ্ছে যে মমতা ব্যানার্জি এত কেন তাড়াতাড়ি তৎপরতা ছিল। হ্যাঁ, আবেশও আত্মীয়, আবার বলি এই সন্দীপ ঘোষও কিন্তু আত্মীয়। হ্যাঁ, সন্দীপ ঘোষও মমতা ব্যানার্জির আত্মীয়, ভালো করে খোঁজ নেবে। তমনোজ ঘোষ,
আরো কি কি রঞ্জিত ঘোষ, এদের সাথেই শোনা যায়। এই সন্দীপ ঘোষের মানে ওর পরবর্তী বংশধর আর কি। মমতা ব্যানার্জিকে কি ডেকে জিজ্ঞাসাবাদ করা যায়, নাকি মুখ্যমন্ত্রীকে কি ডেকে করা যাবে না, কেন করা যাবে না? উনি তো আর ককরোচ নয়, এই তো মহা মুশকিল, কেন করা যাবে না? নিশ্চয়ই করা যাবে। একটাই শেষ প্রশ্ন আপনার কাছে, 2029-এ যদি বিজেপির যাদবপুরের প্রার্থী হন সায়নী ঘোষ এবং রচনা ব্যানার্জি হন হুগলির প্রার্থী, সুদীপ বন্দ্যোপাধ্যায় মানিকতলায়, যেভাবে এই ভালো তৃণমূল খারাপ তৃণমূল এই কনসেপ্টে বলা হচ্ছে, সমস্ত তৃণমূলীদের নিবেদিত নদীতে, যদির কথা নদীতে, হ্যাঁ এক। আর দ্বিতীয় কথা হচ্ছে এরা প্রার্থী হবে কাদের হয়ে? বিজেপির হয়ে যদি এনারা লড়েন, যে বলা হচ্ছে যে সমস্ত বিজেপির ভালো হবে না, এটা বলতে পারি। সুদীপ বন্দ্যোপাধ্যায় উত্তর কলকাতার প্রার্থী হলে বিজেপির খুব একটা ভালো হবে না, এটা বিজেপি বোঝে। বিজেপি জানে কাকে কখন কি করতে প্রার্থী হওয়া অব্দি সবাইকে থাকতে হবে তো, প্রার্থী হতে গেলে থাকতেও হবে। সবে এখন 26, 29-এ ভোট। এইসব রাজনীতিতে টিকে থাকতে হবে, আমি এটাই বলছি। তোমরা হাসছো কেন?